দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য, অর্থনীতির এবং শিক্ষা ব্যবস্থার নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের শিক্ষা ব্যবস্থার যে বিষয়টি নিয়ে বেশি সমালোচিত হচ্ছে, সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থার যে বাণিজ্যিকীকরণ, সেই সঙ্গে শিক্ষার যে বিদেশি বিনিয়োগ এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে এবং সংকট রয়েছে, সেগুলো সমাধান কিভাবে হতে পারে, এসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি দেশের সবচাইতে বড় এবং প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সেই সঙ্গে যিনি গ্রামীণ ব্যাংকের পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে আছেন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। জনাব হান্নান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ প্রথমে আমাকে এটিএনের বিস্টক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয়টি আমি আসলে শুরুতে বলছিলাম, এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সবচাইতে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়, আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, এবং আমি যখন শিক্ষার্থী ছিলাম তখনও আমার মনের মধ্যে একটা বিষয় জানার আগ্রহ ছিল, এবং এখন যখন আমি চাকরি জীবনে এসেছি তখনও আমার একটু খুব জানার ইচ্ছা যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শীর্ষ অবস্থানে যেতে পারে। আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসলে ভিত্তিটা কি, কিভাবে এই অর্জনটা আসলে তাদের সম্ভব হয়? ধন্যবাদ। আমি প্রথমেই আজকে আলোচনা শুরু করছি। আপনি জানেন আজকে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, এবং এই বুদ্ধিজীবীদের মধ্যে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন 1971 সনে, সবই মূলত আমাদের দেশের প্রথিত যশা শিক্ষক, এবং তাদের সবার বিদেহী আত্মার উপরে স্মরণ রেখে আমরা সকালেই আজকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনি আলোচনা করছেন। এবং আপনি সঙ্গত কারণেই বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির যেহেতু ব্যাপ্তি খুব লম্বা সময়ের না, মাত্র 32 বছরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আগমন বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গুণগত মান নিয়ে সুদীর্ঘদিন বাংলাদেশে এককভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন, সেটা আপনি যৌক্তিকভাবে বলেছেন যে আমরা এখন সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় বা মূলত অধিকাংশ বিশ্ববিদ্যালয়কে আমরা পিছিয়ে রেখে গুণের দিক দিয়ে, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আমরা এগিয়ে গিয়েছি, যেটা আমাদের বৈশ্বিক র্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এবং কিউএস র্যাঙ্কিং সহ অন্যান্য র্যাঙ্কিংয়ে আমরা এশিয়ায় না এবং গ্লোবাল র্যাঙ্কিংয়েও আমাদের কয়েকটা প্রোগ্রাম রয়েছে। এর মূল ভিত্তি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হোক আর সরকারি হোক, তার যদি গুণগত মানের কোয়ালিটি এডুকেশনের ড্রাইভটা না থাকে এবং সেই প্রসেস পদ্ধতি যদি আপনি অনুসরণ না করেন, তাহলে প্রাইভেট কিংবা পাবলিক যাই হোক না কেন সেটাকে আপনি গুণের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে জন্মলগ্ন থেকেই একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছিলেন। এর প্রক্রিয়াটা আমরা যেই পদ্ধতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শুধু পড়াই তা না, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় জন্য একটা পদ্ধতি আপনাকে ক্রিয়েট করতে হবে, সিস্টেম। সেই সিস্টেমের মধ্যে কারিকুলাম হচ্ছে এক ধরনের কাজ, কিন্তু এটা ডে টু ডে অপারেশনাল পার্টটা হচ্ছে অন্যরকম। এবং যে কোনো গুণগত মানের শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান, যদি সার্ভিস প্রসেস বলি আমরা, সেটা যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে চান, আপনার মূল ভিত্তি হচ্ছে যে এটার প্রসেসের ভিতরে অন্য সবগুলো জিনিসকেই আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে হবে। আমরা সেটাই কিন্তু আমরা করছি। উদাহরণ দিয়ে কি এটা বলা যায়? হ্যাঁ, এটার প্রথম উদাহরণই হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যাদেরকে শিক্ষকতার জায়গায় নাই। আপনি জানেন যে ক্লাসরুমে শিক্ষাদান এবং গবেষণা, এই দুটোর মূল ভিত্তি হচ্ছে কিন্তু শিক্ষকের গুণগত মান এবং তাদের শিক্ষার কোয়ালিটি। আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে এখন 500-র মতো শিক্ষক রয়েছে। এর অধিকাংশ না, এর প্রায় সবাই যারা একটা বৈশ্বিক জায়গা থেকে তাদের সর্বশেষ ডিগ্রিটা প্রেফারেবলি অ্যাডভান্স কান্ট্রি, নর্থ আমেরিকান কান্ট্রি এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে এসে, যাদের অভিজ্ঞতা, শিক্ষা এবং ওই সব দেশে তারা শিক্ষা অঙ্গনে কাজ করেছে, এরা সবাই কিন্তু এক ধরনের চিন্তা চেতনা এবং বিদেশি ডিগ্রি এবং তাদের ভালো গবেষণা এবং ওখানকার লব্ধ
এক্সপেরিয়েন্স। স্যার, পাঠদানের দিক থেকে পার্থক্যটা কোথায়? পাঠদানের মধ্যেই কিন্তু সবচেয়ে বড় মানে পার্থক্য। আসলে আপনি যে কোনো ক্লাসরুমে হোক এটা প্রাথমিক বিদ্যালয় কিংবা এটা মাধ্যমিক কিংবা উচ্চ শিক্ষা যেটাকেই বলি, আপনি একটা তরুণ ছাত্রছাত্রীকে যাকে আপনি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা অঙ্গনের আঙিনায় আনছেন, তাকে তো আপনি ট্রান্সফর্ম করার, কনভার্ট করার, পরিবর্তন করার অথবা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পদ্ধতি আপনি কাজে লাগাবেন। এর প্রথম কাজটাই কিন্তু হচ্ছে ক্লাসরুমের শিক্ষাদান। সেই ক্লাসরুমের শিক্ষাদানের পদ্ধতিটা যদি আপনি আধুনিক না হয়, যদি আপনি অ্যাডভান্স কান্ট্রি যেভাবে প্র্যাকটিস করছে আপনি সেই প্র্যাকটিসে যদি না যেতে পারেন, তাহলে কিন্তু একটা তরুণ ছাত্রকে শুধুমাত্র সার্টিফিকেটই দেওয়া হবে, কিন্তু তাকে আপনি মার্কেট ওরিয়েন্টেড বা কনভার্সন তাকে ট্রান্সফর্ম করতে পারবেন না। সেই ট্রান্সফরমেশনের প্রসেসের মূল জায়গাটাই হচ্ছে ইনপুট প্রসেসে আপনি টেকনোলজি দিচ্ছেন, আপনি ক্লাসরুমের অ্যাটমসফিয়ার দিচ্ছেন, আপনি ক্লাসরুমের শিক্ষাদানের জন্য কারিকুলাম রাখছেন, আপনি ক্লাসরুমের পড়ানোর জন্য ভালো শিক্ষক রেখেছেন এবং সেগুলোকে আবার মিজার করার জন্য, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা আপনি কি ঠিক করছেন, সেটাকে আসলে ইফেক্টিভ হচ্ছে, সেটা কি ইম্প্যাক্টফুল হচ্ছে, সেটাকে অ্যাসেস করার জন্য আপনার পদ্ধতির মধ্যে থাকবে। তা আপনার একদিকে ট্রান্সপারেন্সি, অন্যদিকে অ্যাকাউন্টেবিলিটি, যেটা শিক্ষক হোক আর এই প্রসেসের মধ্যে যারাই আছে প্রত্যেকটা জিনিসকে মাপার বা মেজার করার একটা ইন্ডিকেটর যেগুলো থাকে, সেই সমস্ত ছোট ছোট ইন্ডিকেটরগুলোকে আপনার প্রাতিষ্ঠানিকভাবে যারা আমরা অপারেশনাল প্রসেসে আছি সেগুলোকে আমরা দেখতে হয় অ্যাসেস করে যে আমরা ঠিক কাজটি করছি কিনা। স্যার, আরেকটি বিষয়, এখন আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে হতাশা এবং যারা নবীন শিক্ষার্থী তাদের বেশিরভাগেরই প্রবণতা হচ্ছে দেশের বাইরে গিয়ে লেখাপড়া করার। তো স্যার, যেহেতু আপনি বলছিলেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক মানের শিক্ষকরা এখানে আছেন এবং তারা বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সেখানে পাঠদান করছেন এবং পাঠদানের পদ্ধতিটাও আপনাদের বৈশ্বিক মানের, তারপরেও কি স্যার আপনার মনে হয় যে এ মানের বিশ্ববিদ্যালয়ে থাকার পরেও শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, এটা আমি আপনাকে যদি একটু স্ট্যাটিস্টিক্সটা বলি, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ থেকে প্রতি বছরই কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 1.2 মিলিয়ন 12 লক্ষ স্টুডেন্ট কিন্তু বাংলাদেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেরিয়ে আসে। প্রথমত হচ্ছে আপনার সাপ্লাই সাইডটা দেখতে হবে। আমাদের দেশে আপনি জানেন যে আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা অনেক ভাগে ভাগ করে রেখেছি। আপনার মাদ্রাসা বোর্ড আছে, কারিগরি বোর্ড আছে, বাংলা মিডিয়াম আছে, ইংরেজি বাংলা মিডিয়াম আছে এবং পিওরলি ইংরেজি মিডিয়াম আছে। সব কিছু মিলে যেই ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে এটার সংখ্যা প্রায় 1 মিলিয়নের উপরে, 10 লক্ষর উপরে। কিন্তু বাংলাদেশে এখনও কিন্তু উচ্চশিক্ষা অঙ্গনে সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান নাই যেগুলো এই সব শিক্ষার্থীকে ধারণ করতে পারে। তাহলে আপনি যদি ডিমান্ড সাইডে বলেন যে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য যেতে চায়, সেরকম মানে এখন পর্যন্ত সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের দেশে অভাব আছে। আমাদের দেশে যেটা হয়েছে, আপনিও বলেন আমরাও বলি, এক ধরনের মাশরুম গ্রোথ হয়েছে একাডেমিক ইনস্টিটিউশনে। এই গ্রোথটাও কিন্তু বোথ পাবলিক এবং প্রাইভেট দুটো ক্ষেত্রেই কিন্তু সংখ্যায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কিন্তু এদের ক্যাপাসিটি অত্যন্ত কম। আপনি যদি এখনও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গণে দেখেন, আগের যে 6টা বিশ্ববিদ্যালয় ছিল পুরনো আমাদের দেশে, আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে, তারপরে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এগুলোর ক্যাপাসিটি কিন্তু খুবই কম। আপনি হয়তো তার সাথে আরও 5-7টাকে যোগ করতে পারবেন, অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রায় 50টার কাছাকাছি, কিন্তু তার মধ্যে 10টা বা 12টার বাইরে আরগুলোর কিন্তু ন্যূনতম ক্যাপাসিটি নিয়ে এগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে। এগুলোর একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে পরিবেশের সংকট, অন্যদিকে শিক্ষার্থীকে ধারণ করার ক্ষমতা নেই এবং যে বিষয়ে তারা পড়াশোনা বা জ্ঞান বা ডিগ্রি দিবে সেখানে একদমই শিক্ষকের স্বল্পতা। এগুলো আপনি জানেন যে বিভিন্ন কারণে, রাজনৈতিক হোক, দেশের, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় চাই। আমাকে যদি বলেন একজন শিক্ষক হিসেবে, আমি চাইব বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে হোক আর যেখানে হোক আরও অনেক বিশ্ববিদ্যালয় হোক। আমাকে যদি এটাও বলেন, আমি বলবো পারলে সকল বিশ্ববিদ্যালয় বা সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সাপোর্টেই হওয়া হোক। কিন্তু আমরা কি দেখেছি আমাদের দেশে, কিন্তু আমরা আজও দেখি নাই যে শিক্ষার ক্ষেত্রে বাজেট বাড়িয়ে কিংবা এই শিক্ষকদেরকে, যাদেরকে আনার কথা আমি বলছি, যা বিশ্বমানের শিক্ষকদেরকে যদি আপনি না আনতে পারেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবেন, গুণগত শিক্ষাটা করতে পারেন না। ফলে একটা বৃহৎ অংশের কোনো চয়েস থাকে না দেশের বাইরের
শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার যেই টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা আমরা রোধ করতে পারছি না। এটার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, আমি হয়তো সুযোগ পেলে সেটা বলবো। কিন্তু আমাদের দেশে এই চাপটা থাকবে এবং এই ধারাবাহিকতাটাও থাকবে। এটার অনেক গুণগত মানে আমি বলবো যে এক ধরনের পজিটিভ ইম্প্যাক্টও আছে আমাদের দেশের ক্ষেত্রেও, আবার নেগেটিভও আপনি বলতে পারেন যে অনেক সময় আমরা সার্বিকভাবে বলি যে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা সবাই বিদেশমুখী হচ্ছে, সেখানে বোধহয় ব্রেইন ড্রেইন হচ্ছে, কিন্তু আসলে ব্রেইন ড্রেইনও না, এটার ব্রেইন গেইনের পার্টও আছে। আমি সেটা পরবর্তীতে সুযোগ পেলে আলোচনা করব। কিন্তু স্যার মেজরিটি ভাবে আমরা স্যার বলতে পারি যে আমাদের গুণগত শিক্ষার অভাবটার কারণেই শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যাচ্ছে। স্যার আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আপনি অনেক বিশ্ববিদ্যালয়ে চান। আমরাও স্যার দেখেছি যে জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। তো আবার দেখা যাচ্ছে যে দেশে আমরা দেখছি যে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের শাখার অনুমোদন যদিও এখন পর্যন্ত ইউসিসি পুরোপুরি দেয়নি, কিন্তু আলোচনা চলছে। তারপর পিএইচডি ডিগ্রিও চালু করার কথা বলা হচ্ছে। আমরা দেখেছি যুক্তরাজ্যের যে সব একটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান সেটিও বাংলাদেশে বিনিয়োগ করেছে। তো স্যার এই যে শিক্ষার গুণগত মান নিশ্চিত না করে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে যে দেখার একটা প্রবণতা, সেই বিষয়টি স্যার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? স্যার এই প্রশ্নের উত্তরটা স্যার আমি নেব আপনার কাছ থেকে, যেহেতু এই প্রশ্নের উত্তরটা আপনাকে একটু বিস্তারিতভাবে দিতে হবে। তার আগে স্যার ছোট্ট একটি বিরতি নিয়েই আসি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের শিক্ষা ব্যবস্থার নানা সংকট, সমস্যা এবং সমাধানের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। জনাব হান্নান চৌধুরী, আপনাকে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আপনাকে আমি একটি প্রশ্ন করেছিলাম, যেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আরও হোক, সেটি আপনি চান। কিন্তু স্যার আমরা খেয়াল করে দেখছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যতটা না গুণগত মান নিশ্চিত করার দিকে চেষ্টা, তার চেয়ে বেশি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা, অর্থাৎ শিক্ষার যে বাণিজ্যিকীকরণের যে প্রবণতা, এটিকে স্যার আপনি কিভাবে? ধন্যবাদ, আপনি খুবই প্রাসঙ্গিক একটা কথা বলেছেন। আমি শিক্ষার এক্সপানশন চাই। একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি হিসাবে আমি বাংলাদেশের জনসংখ্যা এবং তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য সুযোগ বৃদ্ধি করার জন্য আমি সাপোর্ট করি। কিন্তু আপনি যেই শিক্ষার সাথে যে বাণিজ্যিকরণের কথা বলছেন, সেটা পূর্ণ সত্যি না হলেও এটা আংশিকভাবে অধিকাংশ ক্ষেত্রেও কিন্তু সত্যি আছে। কিছু কিছু জায়গায় বাণিজ্যিকরণটা কিন্তু অনেকভাবে হচ্ছে। এক, যে আপনি বিশ্ববিদ্যালয়ে করছেন কিন্তু আপনি গুণগত শিক্ষার দিকে কোনো মানে দৃষ্টিভঙ্গি নাই আপনার, কিন্তু আপনি সেটাকে শুধুমাত্র একটা বিজনেস মডেলে রান করছেন। আপনার হয়তো প্রতিষ্ঠানের গ্রোথের জন্য হোক, এক্সপানশনের জন্য হোক, সেটা এক ধরনের। আরেকটা হচ্ছে যে অন্যরা ইনভেস্টমেন্ট করে আসতেছে, মনে করছে যে বোধহয় বিশ্ববিদ্যালয় একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, কিন্তু বাংলাদেশের আইন বা আমাদের ডেফিনেশনে কিন্তু এটা একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন। এখানে একটা কন্ট্রোভার্সি আছে যে বিদেশি যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে আসে, তারা চেষ্টা করছে যে তারা ফুল লেন্থে ইউনিভার্সিটির লাইসেন্স পায় কিনা অথবা পারমিশন পায় কিনা, কিন্তু কেউ কেউ এটা রাষ্ট্র দেয় নেই বলে স্টাডি সেন্টার হিসেবে এসেছে। এদের অধিকাংশই কিন্তু বাংলাদেশে একটা বাণিজ্যিক মডেল নিয়ে এখানে এসেছে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো তাদের মূল জায়গায়ও হয়তো অনেক সময় ভালো, কিন্তু তারা যখন অফশোর ক্যাম্পাসে আসে তাদের অবজেক্টিভটাই থাকে এক ধরনের কোনো রকমে অন্য গুণগত মানগুলো মেনটেন না করে তারা আপনার ডিগ্রি দিয়ে যাবে যাকে তাকে, অথবা সে কোনো রেগুলারিটি সিস্টেমের মধ্যে আমাদের দেশের আইনের মধ্যে কোনোভাবে বাধাগ্রস্ত থাকে না। ফলে তারা সার্টিফিকেট দেওয়া অথবা এক ধরনের মানে শিক্ষাকে বাণিজ্যিকরণের মধ্যে তারা থাকে এবং তাদের মূল অবজেক্টিভ কিন্তু প্রফিট গেইন করে নিয়ে যাওয়া। কিন্তু স্যার একই অভিযোগ তো বা এই বিষয়ে সমালোচনা তো বাংলাদেশে যেগুলো বিদ্যমান প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেগুলোর বিরুদ্ধেও তো স্যার আছে। এর কারণ হচ্ছে একটাই, আপনি যখনই কিন্তু গুণগত দেখুন,
প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি প্রফিট করবেন, মানে ইনস্টিটিউশন প্রফিট করবে, সেটা কিন্তু খারাপ কিছু না। আপনি তো প্রথমেই জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কেউ টাকা দেয় না, সরকার দেয় না, কিন্তু আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়কে তার ইনফ্রাস্ট্রাকচার করার জন্য, তার যত গবেষণা করার জন্য, তার টেকনোলজি সাপোর্ট দেওয়ার জন্য, তার শিক্ষকদের বেতন দেওয়ার জন্য, তার ছাত্রদেরকে কম বেতন বা কোনো বেতন ছাড়া পড়ানোর জন্য রাষ্ট্রের ফুল লেংথ সাপোর্ট থাকে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আইনের দ্বারাই আপনি বলেছেন যে আপনি তাদেরকে কোনো রকম সহযোগিতা করবেন না, এবং আপনাকে আপনার রেভিনিউ জেনারেট করতে হবে এমনভাবে যেখানে আপনার রেভিনিউ এবং কস্ট আপনাকে ব্যালেন্স করে যেতে হবে। স্যার আরেকটি বিষয়, যেহেতু স্যার এই বিদেশি বিশ্ববিদ্যালয়ের মানে শাখা অনুমোদন কিংবা তারা ফুল কার্যক্রম বাংলাদেশে চালাতে চায়, ওই প্রসঙ্গেই যেহেতু কথা এসেছে একটি বিষয় বলি যে আমরা কিছুদিন আগে দেখেছি যে অনেক দেশ এখানে বিদেশি বিনিয়োগ তারা করতে চায়, এবং অনেক স্কুলও কিন্তু গড়ে উঠেছে। ময়মনসিংহের ভালুকায় আমরা দেখেছি হেইলিবাড়ির যে স্কুল তাদের কার্যক্রম চালিয়েছে। এই যে শিক্ষা ব্যবস্থায় বিদেশি বিনিয়োগটাকে স্যার আপনি কিভাবে দেখবেন? একটা জিনিস হচ্ছে যে এই মডেলটা আপনার এখনও কিন্তু পৃথিবীর সব জায়গায় যে খুব বেশি গ্রহণযোগ্য তা না, কিন্তু তারাও নিজেরা মার্কেট স্টাডি করে দেখে যে কোথায় পটেনশিয়াল স্টুডেন্ট আছে এবং কোথায় কোথায় আপনি একটা সেগমেন্ট অফ স্টুডেন্ট পাবেন যারা অনেক হাই টিউশন দিয়ে পড়তে পারবে। বাংলাদেশে আমাদের ইকোনমিক ডিসপ্যারিটির জন্য আপনি জানেন যে বাংলাদেশে একটা সংখ্যক মানে গুটি কয়েক হলেও হলেও এদের অনেক ক্যাপাসিটি ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এত বেশি, তারা তাদের বাচ্চাদেরকে ওই ধরনের স্কুলে পড়াতে চায়। তারা মনে করে এগুলোতে পড়ালে তাদের প্রেস্টিজ, ডিগনিটি অথবা কিছু কিছু ক্ষেত্রে আমি সেদিন স্যার টক শোতে একজন ব্যবসায়ী এসেছিলেন, তার বাচ্চা ওখানে ভর্তি করিয়েছেন। উনি আমাকে জানালেন যে বছরে তার 40 লক্ষ টাকা খরচ হবে। হ্যাঁ, এটা আমি বলি আমাদের দেশে এগুলোকে আমরা ওইভাবে এখন ধরেন অনেক সময় বলি না। এটা একটা ইগোয়েস্টিক সমাজ যখন আপনি গড়ে তোলেন, যেখানে বৈষম্যের সমাজ গড়ে তুলবেন, তখন আপনি ক্লাস ভিত্তিক চিন্তা যারা করে তারা সেগুলোকে নিয়ে কিন্তু অনেকভাবে ভালো ফিল করে। যেমন যে বাচ্চাদেরকে তারা একটা অ্যাকিউট স্কুলে পড়ালো, যেখানে তারা অনেক বেশি টিউশন দিতে পারলে তারা সমাজ এবং এদের অনেকেরই কিন্তু আইডেন্টিটি নিয়ে অনেক সময় হয়। তবে আমি বলবো না যে সবাই আবার স্কুলে খারাপ পড়াশোনা করায় বা সব স্কুলগুলোতে, যেমন ইংরেজি মাধ্যমের কিন্তু বাংলাদেশে প্রচলন অনেক আগ থেকেই। সেই স্কুলগুলো কিন্তু এত কস্টলি ছিল না, কিন্তু কালের আবর্তে এখন কিন্তু এগুলোর অনেক বেশি কস্ট হয়ে যাচ্ছে, যেহেতু শিক্ষক পাওয়া এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা লাগে। কিন্তু যেগুলো মানে অত্যন্ত এক্সপেন্সিভ স্কুল যেগুলো আসছে, যেগুলো আমাদের সমাজের সাথে ওইভাবে যায় না, আপনি জানেন যে কথাটা আপনি একটু আগে বলেন, সেটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা মোস্ট এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে পড়ার চেয়েও তুলনামূলকভাবে অনেক বেশি এক্সপেন্সিভ। এগুলো যারা করে, যারা এইসব জিনিসগুলো করে, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু এক ধরনের বিজনেস মডেল, যেখান থেকে ইনভেস্টমেন্ট করবে আবার টাকা তুলে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে যারা এখানে বাচ্চাদের দেয় তাদেরও অনেকের কিন্তু ওই ধরনের ক্যালকুলেশন ওনারা করে না যে এটার আসলে মার্জিনাল বেনিফিটটা কি হবে, শেষে এসে বেনিফিটটা কি হবে। আমি একটি বিষয় আপনার কাছে বিনীতভাবে একটু জানতে চাই স্যার। পুঁজিত্ব ধর্ম, যেখানে সে মুনাফা পাবে সেখানে সে আসবে, কিন্তু স্যার আমার যদি দুর্বলতা থাকে তখন তো মানুষ সুযোগ নেবে। ঠিক পুঁজির ক্ষেত্রেও তো তাই। আমার বাংলাদেশে তো স্যার অনেক সূচকে তো স্যার বাংলাদেশ ভালো করছে, বাংলাদেশ এগিয়ে গেছে, কিন্তু স্যার শিক্ষার ক্ষেত্রে স্যার আমি কেন পিছিয়ে পড়ছি? আপনার ওই সুযোগটাই তো তারা নিচ্ছে। একটাই কথা, আসলে শিক্ষায় পুঁজি বিনিয়োগ হলে কিন্তু কোনো খারাপ কিছু না, বরং আপনি ওটাকে পজিটিভই নেবেন। যে যদি দেখেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অনেক ধরনের টেকনোলজি, ল্যাব, শিক্ষক, ইনফ্রাস্ট্রাকচার সব দিয়ে তারা গড়ে উঠেছে, এবং সেটা আসলেই প্রকৃত অর্থে জ্ঞানের জায়গায় নতুন জ্ঞান সৃষ্টি করার জন্য একটা বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে। উন্নত বিশ্বেও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় অধিকাংশ ক্ষেত্রে ভালো করে, এবং কিন্তু সেখানে প্রফিট ড্রিভেন যে মোটিভটা, সেই মোটিভটা কোনো ব্যক্তির কাছে যায় না, কোনো গ্রুপের কাছেও যায় না। এটা মূলত বিশ্ববিদ্যালয়ের গ্রোথ অ্যান্ড এক্সপানশনের জন্য ব্যবহৃত হয়। আমাদের দেশেও কিন্তু অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি বলবো যে তারা ওইটা মেনটেন করে, কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কারণে আপনি জানেন যে সমাজে, দেশে আমরা অনেক সময় কিন্তু বিব্রতকর কথাবার্তায় পড়ি। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে এটার গ্রোথ অ্যান্ড এক্সপানশনের জন্য কিন্তু টাকা প্রফিট মেকিংয়ে যেতে হবে। আমরা যেই বাচ্চাদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই, বিশেষ করে নর্সাউথে পড়ে, আমরা যেই মানের জ্ঞান দিচ্ছি সেটা কিন্তু বৈশ্বিক বাজারে যদি এই পরিমাণ শিক্ষা নিতে হয় একটা বাচ্চাকে, আমরা অনেক আমেরিকান স্কুল থেকে ভালো, অনেক ব্রিটিশ এবং অনেক রেস্ট অফ দি ওয়ার্ল্ডের ইউনিভার্সিটির চেয়ে ভালো, এই দেশেই ভালো, সেই
জায়গাটায় যদি আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেন, ওই বাচ্চাটার আমাদের চেয়ে অন্তত 10 গুণ বেশি পয়সা খরচ করে বিদেশে তাকে এই জ্ঞানটা নিতে, এই মাপের জ্ঞানটা নিতে সে কিন্তু খরচ করতে হবে। সেটা কিন্তু আপনি যদি বাংলাদেশে এই কস্টে পড়েন তাহলে কিন্তু এটা কস্ট বেনিফিটে আসলেই কিন্তু ছাত্রের জন্য ভালো, তার পরিবারের জন্য ভালো, আমাদের দেশের সমাজের জন্য ভালো, কারণ আমাদের বৈদেশিক মুদ্রাটা সেইভাবে কিন্তু সেই পরিবেশ এবং সেই গুণগত মানটা তো দিতে হবে। হ্যাঁ, সেই গুণগত মান। আমাদের প্রশ্নটা হচ্ছে ওখানেই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সংকটটা হচ্ছে শিক্ষার সাথে সম্পৃক্ত যেই ব্যক্তিবর্গ, এটা হোক শিক্ষক, হোক তার বোর্ড, হোক বাংলাদেশের সরকারি মানে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো উইং আছে, এটা ইউজিসি হতে পারে, এটা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল হতে পারে, এটা একটা বোর্ড হতে পারে, এটা মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক, এই যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো, এগুলোর মধ্যে কিন্তু বিশাল বিশাল বাণিজ্যিকরণের অনেক জায়গা রয়েছে, যেগুলোকে গভর্নমেন্ট খুব ভালোভাবে যদি সুন্দরভাবে রিফর্ম না করে বাংলাদেশের শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে। এই বাণিজ্যটা কিন্তু এখানে না, এটা একদম নিম্ন স্তর থেকে। আপনি জানেন যে আমরা একটা দেশের সিস্টেমকে, এন্টায়ার সিস্টেমকে আমরা পরীক্ষার রেজাল্ট ভিত্তিক জায়গায় নিয়ে গিয়েছি, ফলে কিন্তু বাণিজ্যিকরণের সুযোগ আসছে। হোক এটা গাইড বই তৈরি করা, হোক এটা ভর্তির বাণিজ্য করা, হোক এটা রেজাল্টের জন্য মানে সবাই ড্রাইভ দেওয়া, হোক এটা কোচিং সেন্টার করা। স্যার, আমি একটা বিষয় ভুলে যাব স্যার, আপনার আগের প্রশ্নের উত্তরের সূত্র ধরে বলি। এই যে স্যার আপনি বললেন যে বাণিজ্যিকীকরণ, ঠিক গুণগত মান নিশ্চিত না করে, পরিবেশ নিশ্চিত না করে, ঠিক এরকম একটা বাস্তবতায় আমরা আবার একটা জিনিস প্রচলন করার কথাবার্তা চলছে বা শুনছি, সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করা। এটা স্যার কতটা বুমেরাং হবে, বা এটাকে আপনি এটার দুটো সাইড আছে। আমি আপনাকে বলি, প্রথমে আমি যদি শুধু পিএইচডির কথাই বলি, বাংলাদেশে সরকারি হোক বেসরকারি হোক, পিএইচডি যেখানে দেওয়া হবে, যেই ডিপার্টমেন্ট, যেই বিশ্ববিদ্যালয়, তাদের যদি গুণগত মানে তারা যদি অগ্রগামী না হয়, তারা যদি আধুনিক চিন্তার না হয়, তারা যদি লেটেস্ট পাবলিকেশন রেকর্ড না দেখাতে পারে, তাদের টিচারদের রেকর্ড না দেখাতে পারে, তাদেরকে বাংলাদেশে পিএইচডির অনুমোদন দেওয়া উচিত না। আবার উল্টো সাইড হচ্ছে, একটা দেশকে শিক্ষা অঙ্গনে আপনি এগিয়ে নিয়ে যাবেন, তাহলে উচ্চ শিক্ষায় যেটা গবেষণার সাথে সম্পৃক্ত, সেই গবেষণার জায়গায় সম্পৃক্ত হওয়ার জন্যই কিন্তু হায়ার এডুকেশনে পিএইচডিতে আমাদেরকে ভর্তি করাতে হবে, নিতে হবে, যাতে করে গুণগত পাবলিকেশন, গুণগত গবেষণা হবে, যেটা আমাদের দেশের কমিউনিটি, আমাদের দেশের গ্রোথ এক্সপানশনের জন্য কাজে লাগবে। এখানে সবচেয়ে বড় ভুল ধারণা যেটা হয়েছে, সেটা হচ্ছে একটা ধারণা আপনি আইসোলেট করলেন সরকারি বিশ্ববিদ্যালয়কে, বাই ডেফিনিশন আপনি পিএইচডি অ্যালাউ করলেন। আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আপনি বাই ডেফিনিশন, যেহেতু আপনি প্রাইভেট, আপনি পিএইচডি দিতে পারবেন না। দুটো ধারণার মধ্যেই কিন্তু ভুল আছে। এক, সকল সরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি দেওয়ার যে ধারণাটা, এটা বাংলাদেশে একটা ডিজাস্টার হয়েছে। বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্ট্রেংথ অথবা রিসার্চ পটেনশিয়াল এমন নেই যাতে করে তারা পিএইচডি দিতে পারে। ফলে তারা যেই পিএইচডি রিসার্চটা করেছে, সেটা পিএইচডির যেই বৈশ্বিক মান অথবা জ্ঞানের জগতে একটা মানুষের যেই বিকাশ ঘটবে, তার অ্যানালাইটিক্যাল ফ্রেম অফ মাইন্ড, সেই জায়গাটায় কোনো পরিবর্তন হয় নাই। একটা মানুষকে একটা সার্টিফিকেট দেওয়ার প্রসেসের মধ্য দিয়ে নিয়ে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, আসলে সেটা শিক্ষা অঙ্গনে নতুন কোনো জ্ঞানের সৃষ্টি করছে না। ঠিক একইভাবে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলবো, বাংলাদেশে বেশ কয়টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যাদের স্ট্রেংথ এত আধুনিক মানের এবং এত বৈশ্বিক মানের, যারা ডিজার্ভ করে পিএইচডি দেওয়ার, কিন্তু তাদেরকে আপনি একটা ডেফিনিশনে বন্ধ করে রেখেছেন। তো আপনি একদিকে পোটেনশিয়াল হিউম্যান রিসোর্স যারা আছে তাদেরকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না, আরেকদিকে আপনি নিম্নমানের যেই মানে সিস্টেমের মধ্যে সে যাদের সক্ষমতা নেই, তাদেরকে আপনি ডিগ্রিটা দেওয়ার। ফলে আমরা কি দেখছি? ফলে আমরা দেখছি যে আমাদের দেশে এখন যে ধরনের পিএইচডি বের হচ্ছে নানান ক্ষেত্রে, আমি ক্যাটাগরি করে বলি, আমাদের দেশে পিএইচডি আপনি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো দিচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের কৃষি গবেষণা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে গবেষণাগুলো নিয়ে কাজ করছে, এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো গবেষণা হয়েছে, যেটার ইম্প্যাক্ট আপনি বাংলাদেশের মধ্যেই পাচ্ছেন। কিন্তু আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় এমন বিষয়ে যেই গবেষণা করে, যেগুলোর গবেষণার রিপোর্ট এবং থিসিস অথবা পরবর্তীতে সেটা থাকে
কোনো ধরনের একাডেমিক আউটপুট আসে না, শুধুমাত্র ডিগ্রি দেওয়া জি হয়। স্যার, আমাদের আলোচনার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্যার। সবশেষে একটি বিষয় আপনার কাছে জানতে চাই স্যার, এই যে শিক্ষা ব্যবস্থার যে সংকটের কথাগুলো আপনি তুলে ধরলেন, তাহলে স্যার এই ক্ষেত্রে স্যার সমাধানটা কি হতে পারে? সমাধান একটাই, দেখেন জাতি হিসাবে বা আমাদের সরকার হিসাবে আপনি একটা হচ্ছে যে যারা সার্ভিস ডেলিভারি করে বা যেটা গভর্নেন্সের পার্টে বাংলাদেশের রাষ্ট্রকে বুঝতে হবে যে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ছাড়া আমাদের আর কোনো চয়েস নাই। এখন এই গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য যে যে জিনিসটা, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মেথড কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে। এখন আমরা যদি সেই জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স না রাখতে পারি, আপনি যদি রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দেন, আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে প্রসেসটা চালু করার জন্য প্রতিনিয়ত ছাত্রদের কী কাজ, ছাত্রদের তো ক্লাসে বসতে হবে, আপনার যদি সেই জিনিসটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি না থাকে, শিক্ষকের কী কাজ, তাকে তো পড়াতে হবে, গবেষণা করতে হবে। আপনি যদি সেই জায়গায় যদি আপনার রিওয়ার্ড এবং পেনাল্টি সিস্টেম না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে আপনি কোনো দিনই কিন্তু সেটা নিশ্চিত করতে পারবেন না। এটা হচ্ছে একটা। আর রেগুলেটরিজ ফ্রেমওয়ার্কে, আমাদের যত রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে যারা যারা আছে, যতগুলো প্রতিষ্ঠানের কথা আমি বলেছি, এরা মোর অন গভর্নিং অ্যান্ড কন্ট্রোলিং পার্টে আছে। এরা ফ্লেক্সিবিলিটি আনার জন্য আজকের বিশ্বের সাথে তাল মিলিয়ে যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, যেখানে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফ্লেক্সিবিলিটি থাকবে যে মডার্ন কোর্স, মডার্ন জিনিস সে ঢুকাতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সে সেটা পড়াতে পারবে। কিন্তু বাংলাদেশে আপনি প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে একটা কারিকুলাম পাশ হতে বছরের পর বছর সময় লেগে যায় এবং এই পদ্ধতিটা এত খারাপভাবে ডিজাইন করা যে আপনি একটা কাটিং এজ টেকনোলজি বেসড একটা অ্যাডভান্স সাবজেক্ট যখন আপনি অনুমোদনের জন্য দিবেন, সেটা যাদের হাতে যায় তাদের সেই প্রাসঙ্গিক জ্ঞান থাকে না। ফলে এটা ইভালুয়েটেড হচ্ছে একটা রং গ্রুপ অফ পিপলের মাধ্যমে, যারা কিন্তু শিক্ষার সাথেই সম্পৃক্ত। এখন এটা আমি বলবো যে সার্বিকভাবে বাংলাদেশের এই পদ্ধতিগুলোর জায়গায় একটু ফ্লেক্সিবিলিটি আনুক এবং একটু বৈশ্যমানের জিনিস যারা করতে চায় তাদেরকে একটু ফ্রিডম দেওয়া হোক। হায়ার লার্নিং ইনস্টিটিউশনে আপনি যদি মুক্ত চিন্তার জায়গা না আনেন, মুক্তভাবে যদি আপনি বিষয়ভিত্তিক জ্ঞানের যদি জায়গাটা না আনেন, আপনি যদি রেস্ট্রিক্ট করে রাখেন যে এক কারিকুলামের মধ্যে সবাইকে পড়াবেন, একই পাইপলাইনের মধ্যে সবাইকে বড় করবেন, সেটা কিন্তু আজকের এই পৃথিবীতে সবচেয়ে রং ধারণা। আমাদের দেশে আপনি জানেন যে এক ধরনের ইউনিটারি শিক্ষার কথা বলা হয়েছে, যেটার মিনিং হচ্ছে যে এক পাইপলাইনের ভিতর দিয়ে সকল বাচ্চাকে আপনি বড় করবেন। সেটা কিন্তু আজকের বিশ্বে একদমই একটা অসম্ভব এবং বাস্তব চিন্তা না। জি স্যার, আমরা মনে করি যে আপনার এই মূল্যবান পরামর্শ সরকারের যারা নীতি নির্ধারক আছেন তারা আমলে নেবেন এবং শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে এবং বাংলাদেশে যে বিভিন্ন সূচকে বাংলাদেশ ভালো করছে, সেই ভালো করার তালিকায় শিক্ষা ব্যবস্থাটা উঠে আসুক, এই প্রত্যাশা রেখেই স্যার শেষ করছি আজকের এই আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।